তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় চলছে অবস্থান কর্মসূচি। লাখো মানুষের জমায়েত, পানির ন্যায্য হিস্যা আদায়ে আর কোনো ছাড় নয়। সবার একটাই দাবি যে তিস্তা বাঁচাও, তিস্তা নদী রক্ষার আন্দোলন। আমাদের সকলের একটাই দাবি, সেটা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিল চার্জশিট দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। 2 মাসে শেষ করতে হবে বাকি 16 জনের তদন্ত। গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে। এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম আদালত। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। নিপীড়ন চালাতে ডিসিদের ব্যবহার করত আওয়ামী লীগ সরকার। অভিজ্ঞ রাজনীতিবিদরা ব্যর্থ হলেও হাসিনাকে হটিয়েছে তরুণরা, তারাই গড়বে নতুন বাংলাদেশ, বললেন প্রেস সচিব। ব্যুরো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে, ওরা কিছু করতে পারেনি এবং এমনই ভাবে তারা চলে যাচ্ছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে ছাত্রদের নতুন দল, নেতৃত্ব নিয়ে চলছে পর্যালোচনা। আহ্বায়ক পদে চূড়ান্ত নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। কানাডার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে উল্টে গেল উড়োজাহাজ, আহত 18 যাত্রী। বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত 31। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুর, আপনাদের সঙ্গে রয়েছি আমি তানজিয়া জ্যোতি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর তিস্তার 11টি পয়েন্টে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। সকালে লালমনিরহাটে তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত পদযাত্রা করে আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে তাঁবু টানানো, খড়ের গাদায় শুয়ে বসে আছেন অনেকে। মাথায় বুকে লাল রঙের কাপড়ে সাদা অক্ষরে লেখা জাগো বাহে তিস্তা বাঁচাই। তিস্তা বাঁচানো আন্দোলনের দ্বিতীয় দিনে রংপুরের দৃশ্য এটি। এছাড়াও 11টি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় অংশগ্রহণকারীরা। বিকেলে নাটিকা শেষে সন্ধ্যা 7টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা করবেন। পানির ন্যায্য হিস্যা লাভের এই কর্মসূচি আশা জাগাচ্ছে রংপুরের তিস্তা পাড়ের মানুষের বুকে। তিস্তা খনন করে দুপাশে বাঁধ দিলে হয়তো আমাদের প্রচুর জমি জমা বেঁচে যাবে। আমরা পানি চাই, আমরা এই নদী খনন চাই। নদী খনন করলে আমাদের জমা জমি বাঁচবে, আমরা বাঁচবো, মানুষ বাঁচবে। লালমনিরহাটের তিস্তা পাড় থেকে কাউনিয়া পর্যন্ত হয়েছে পদযাত্রা। পদযাত্রা শেষে নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করেন আন্দোলনকারীরা। নীলফামারীর ডালিয়া পয়েন্টের খালগুলোকে ভারত অকার্যকর করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষার সিজনে এমন অবস্থা হয়ে যায়, গরু বাছুর মানুষজন ধরে খুব ভয়াবহ অবস্থায় থাকা লাগে। ডালিয়া ব্যারেজ জিয়াউর রহমানের কমপ্লিট হওয়ার পরেই সাথে সাথে ভারত ওই ডালিয়া ব্যারেজের সম্মুখে গজলটোবায় একটা ব্যারেজ করলো। এছাড়াও নৌকায় করে দূর দূরান্ত থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে আসেন অনেকে। প্রায় 30,000 মানুষের জন্য শামিয়ানা টানিয়ে করা হয়েছে খাবার ব্যবস্থা। সেই সঙ্গে রয়েছে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প সহ নানা আয়োজন। আমার বাড়ি হকলডাঙ্গা তিস্তা নদীর পাশে, আমার বাড়ি 5 বার ভাঙছে। ওই গ্রাম বিলীন হয়ে গেছে তিস্তা নদীতে। আমি মোহাম্মদ সগিরউদ্দিন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ থেকে আমি 15 বছর যাবৎ এই সংগ্রাম করে আসতেছি। আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই, যে সরকারই হোক। এই আন্দোলনের মধ্য দিয়েই মিলবে পানির ন্যায্য হিস্যা, এই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রংপুর থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রফিকের সাথে। রফিক, পরিস্থিতি এখন আসলে কেমন এবং তিস্তা পাড়ে জনসমাগম কেমন দেখছেন আপনি?
আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার যে ন্যায্য হিস্সা আদায় 48 ঘন্টার যে কর্মসূচি চলছে, আজকে দ্বিতীয় দিন। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে তিস্তার যে প্লাকার্ড যে প্রদর্শন, অর্থাৎ এই অঞ্চলের মানুষ ক্ষোভে তিস্তার ন্যায্য হিস্সার যে বিষয়টি, সেটি কিন্তু তারা আজকে নদীতে নেমে একটি নতুন অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে যে তারা এই যে শুষ্ক মৌসুমে তিস্তায় যে পানি নেই, এই তিস্তায় যে পায়ে হেঁটে চলা যায়, তিস্তায় যে বড় বড় চর জেগে উঠেছে, সেটি কিন্তু তারা এই তিস্তায় নেমে তারা কিন্তু প্রতিবাদ হিসেবে তারা জানিয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তো কথা বলেছি, তারা বলছে এই তিস্তায় শুষ্ক মৌসুমে 5000 কিউসেক পানির প্রয়োজন, যেটা এখন পর্যন্ত মাত্র 400 কিউসেক পানি রয়েছে, এটি আমরা জেনেছি। যেহেতু পানি না থাকার কারণে এই অঞ্চল প্রায় মরুভূমি হতে চলেছে, তাই এই অঞ্চলের মানুষের ক্ষোভ এবং দুঃখের শেষ নেই। সে কারণেই আপনি জানেন যে 48 ঘন্টার যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা এখন নদী পাড়ে নেমেছে। আপনি জানেন যে এই যে আজকে যে 24 ঘন্টার যে আন্দোলন, তিস্তা নদী রক্ষা আন্দোলন, সেই আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, তিনি তার নেতৃত্বেই আজকে ঠিক বেলা 1:45টায় তিস্তা নদীতে প্লাকার্ড প্রদর্শনী করেছেন। এর আগে সকাল 11:30টার দিকে কিন্তু একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। তো আমরা এই নিয়ে আজকে কথা বলতে চাই। আপনি জানেন যে এই তিস্তা পাড়ে 2 দিন ধরে আন্দোলন চলছে। আমাদের সহকর্মী লালমনিরহাট সহকর্মী জামাল বাদশা, তিনি নানাভাবে সংবাদ সংগ্রহ করছিলেন। আমরা তার কাছে জানতে চাই যে তিনি কিভাবে দেখলেন এই 2 দিনে। জামাল, আপনি তো সংবাদ সংগ্রহ করছিলেন, আপনি এই 2 দিনে কি দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল সকাল থেকেই আমরা এই তিস্তা পাড়ে রয়েছি। বিশেষ করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে শুভ সূচনা যখন শুরু হয়েছে, পদযাত্রা থেকে শুরু করে মিছিল, মিটিং, সমাবেশ, সব সংবাদ আমরা সংগ্রহ করেছি। এই দাবিটি কিন্তু একেবারেই দীর্ঘদিনের এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন এই দাবি উপস্থাপন করলেও এবারে কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলন সর্ববৃহৎ এই আন্দোলন করেছে। তিস্তার তীরে 11টি পয়েন্টে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। বিশেষ করে লালমনিরহাটের তিস্তা যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টে সবচেয়ে বৃহৎ আন্দোলন আয়োজন করেছে এবং এই আন্দোলনের প্রধান সমন্বয়কও এখানে ছিল। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে হচ্ছে করেছে, শুভ সূচনা করেছে। আজকে কিন্তু সমাপ্তি হবে। সব মিলিয়ে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েও দেখেছি তিস্তার পানি কিন্তু আমাদের খুবই প্রয়োজন এবং এই দাবি দীর্ঘদিনের। আমরা সংবাদকর্মী হিসেবেও চাই যে এই পানি আমাদের যাতে ন্যায্য হিস্সা দ্রুতই মিলে যায় এবং মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা শুনছিলাম আমাদের আরেক সহকর্মী জামাল বাদশার কাছে। একটি বিষয় জানিয়ে রেখে যে আজ 48 ঘন্টার কর্মসূচি চলছে। এখন এই যে প্লাকার্ড প্রদর্শনী, এর পরেই বিকেল 5টার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তৃতা রাখবেন। 11টি পয়েন্টে একযোগে তার বক্তৃতা প্রকাশ করা হবে বা প্রচার করা হবে। তারপরে এই রাত 2টায় এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হবে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী 20 এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই সময় চাওয়া হয়েছে, তবে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করবে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। এই মামলায় মঙ্গলবার তৃতীয়বারের মতো হাজির করা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে। প্রথমে ট্রাইব্যুনালে পা রাখেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। তারপর একে একে প্রিজন ভ্যান থেকে নামেন শাহজাহান খান, ইনু, মেনন, পলক। এরপর আসেন কামাল আহমেদ মজুমদার, আমু, কামরুল, ফারুক খান, আনিসুল হক, সাবেক বিচারপতি মানিক ও দীপুমণি। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, প্রাথমিক তদন্তে এই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ ডিজিটাল ফুটপ্রিন্ট। তাদের ফোনালাপ সহ অন্যান্য প্রমাণ হাতে এসেছে, সেগুলো মামলার তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাস সময় চেয়েছে প্রসিকিউশন। পরে আদালত তাড়াহুড়া করতে গিয়ে যেন তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় সেই নির্দেশনা দেন। আমরা বলেছি যে আশা করছি, কারণ রিপোর্টের যে বর্তমান স্ট্যাটাস, কোন পর্যায়ে তদন্তটা আছে সেটা আমরা বলেছি,
সেটা বলার মাধ্যমে আমরা বলেছি যে আমরা আশা করি যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এটা কোনো ফাইনাল টাইম লাইন নয়। আপনারা মনে রাখবেন যে তদন্ত কাজে যতটুকু লাগবে সেইটুকু সময় কিন্তু আমরা গ্রহণ করব। আমরা তো সেটা বলতে পারছি না। তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্র আপনারা জানেন যে একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমরা ফর্মাল চার্জ তৈরি করব। ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা শুরু হবে। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। ট্রাইব্যুনাল আওয়ামী লীগের 16 মন্ত্রী এমপি সহ 46 জনের বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। একই সঙ্গে আদালত এই মামলার আরেক আসামি সোলাইমান সেলিমকে একই দিনে হাজিরের নির্দেশ দেন। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সেই ব্যাপারেও খেয়াল রাখবেন। আমরা এটা কোর্টকে জানিয়েছি। আসামিরা জামিন আবেদন করলে এর ঘোর বিরোধিতা করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, এ মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর মধ্যে সংখ্যালঘু, ভারত থেকে শেখ হাসিনা বিবৃতি, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ও আদানির বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয়। রোববার ওমানের রাজধানী মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয়। আলোচনায় দুই দেশের চ্যালেঞ্জপূর্ণ সম্পর্ক সমাধানে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই মুহূর্তে ডিসি সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া, কনসালটেশনের ব্যাপার আছে। আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসবে। স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা বিক্ষিপ্তভাবে অংশগ্রহণ করে তাহলে সরকারের অবস্থান কি হবে? সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা তো আরো অবনতি করতে পারে। দেখুন, যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল, তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাই কোনোভাবেই নির্বাচনে আসতে যায়। ডিসেম্বরে যখন জাতীয় নির্বাচনে আলোচনা হচ্ছে তখন এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা? আপনি 6 মাস সরকার পরিচালনা করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? এখানে ফিজিবিলিটির ব্যাপারও আছে যে আমরা কতটুকু আয়োজন করতে পারবো এবং আইন শৃঙ্খলার প্রস্তুতির বিষয় আছে। এবং প্রথমত হচ্ছে ডিসিশনটা চূড়ান্ত হওয়া, সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। সিদ্ধান্তটা চূড়ান্ত হলে আশা করি বাকি বিষয়গুলো আমরা দলীয় প্রতীক হতে পারে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আমরা ইতিমধ্যেই আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে কেউ, সেটা ছাত্র প্রতিনিধিরা হতে পারে কিংবা অন্য যে কোনো উপদেষ্টা হতে পারে, যদি যেহেতু ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটানোর একটা গুরু দায়িত্ব এই সরকারের উপর আছে, যে কেউ যদি কোনো রাজনীতির সাথে যুক্ত থাকে তাহলে তার উচিত হবে সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সেখানে যুক্ত হওয়া। ডিসি সম্মেলনে কথা বলছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
ফ্যাসিস্ট সরকার মাঠ পর্যায়ে নানা অপকর্মে জেলা প্রশাসকদের ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, সংবিধান অনুযায়ী জনগণের সেবাই মুখ্য বিষয় হওয়া উচিত। মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের নিজ অধিবেশন শেষে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান চলবে। সীমান্তে বিজিবি সদস্য বাড়ানোর প্রয়োজন বলেও মত দেন তিনি। কায়েস রাহাতের প্রতিবেদন, জানাচ্ছেন নাফি ফরজানা। রাজধানীর ওসমানী মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রথম অধিবেশনে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় তিনি বলেন, 5ই আগস্টের পর লুট হওয়া 6,000 অস্ত্র ও 6 লাখ বুলেটের মধ্যে 2.5 লাখ বুলেট ও 1,400 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার সুপারিশের কথাও বলেন তিনি। প্রায় 6,000টি অস্ত্র লুট হয়েছিল, তার মানে তার 3 ভাগের 4 ভাগ কিংবা তারও বেশি উদ্ধার হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য আমি বলবো। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। তৃতীয় অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রাথমিক শিক্ষার্থীদের হাতে 85 ভাগ বই পৌঁছে গেছে। চলতি মাসেই 100 ভাগ বই পৌঁছানো সম্ভব হবে। বিচারাধীন থাকায় বাদ পড়া প্রাথমিক শিক্ষকদের প্রতি সহানুভূতি থাকলেও মন্তব্য করতে রাজি হননি তিনি। আমাদের যে প্রাইমারি স্কুলগুলো নির্মাণ হয়, উপজেলা পর্যায়ে ডিডিওশিপ হচ্ছেন ইউএনও সাহেব, ফলে ওনার কিন্তু একটা প্রশাসনিক ক্ষমতাই রয়েছে এই বিষয়গুলো দেখভাল করার। হিসাব যদি বলি, সেন্টার উপরে বই আমাদের পৌঁছে গেছে, ফলে এই মাসের মধ্যে একদম স্কুল লেভেলে সব বই পৌঁছে যাবে, প্রাইমারির বইগুলো। চতুর্থ অধিবেশনে সম্মেলনে ডিসিদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি জানান, যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। এদিকে পঞ্চম অধিবেশন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিদেশে গমন ইচ্ছুকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রত্যাশীদের তথ্য ভান্ডার তৈরির নির্দেশনা দেন ডিসিদের। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকে। এ সময় ফ্যাসিস্ট আমলে ডিসিদের অপকর্মে ব্যবহার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। জনগণের সেবক হওয়ার জন্য ডিসিদের পরামর্শ দেন আইন উপদেষ্টা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পরাশক্তির বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু আমরা এসবের সুযোগ নিতে পারিনি। 1972 সালে দেশের পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের যে গ্লোবাল ডেস্ক গুলো রয়েছে ফরেন মিনিস্ট্রিতে, সেগুলো কিন্তু আমরা এখনো শক্তিশালী করতে পারি নাই, এবং এই গ্লোবাল ডেস্ক গুলো যদি আমরা শক্তিশালী না করতে পারি, সেখানে প্রপার রাইট পিপলকে রাইট জায়গায় যদি না বসাতে পারি, তাহলে এটা আসলে আমরা সাউথ এশিয়া কোনো পুরো বিশ্বে কোথাও আমরা ওই জায়গাটা পাবো না। এবং আমরা এখন যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো যুদ্ধ হচ্ছে, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রাইস হাইকিং হচ্ছে, অনেক বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমরা যদি এটা সম্মিলিত ভাবে পুরো জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। উপদেষ্টা নাহিদ ইসলামী হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন দল। নেতৃত্ব নিয়ে বোঝাপড়া চলছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান সংগঠক সার্জিস আলম জানান, তিনি সহ আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকবেন শীর্ষ পদে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের কাণ্ডারীরা কবে নতুন রাজনৈতিক দল গঠন করবে, কারা থাকছে আসন্ন রাজনৈতিক দলটির শীর্ষ পদে, তা নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা। অবশেষে সব কৌতূহলের সমাপ্তি ঘটালেন তারা।
জানা গেল আগামী 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে মধ্যমপন্থী নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির একেবারে শেষের সময়টি 23 থেকে নিয়ে 26 তারিখ এই সময়গুলোর মধ্যেই আমরা আমাদের আত্মপ্রকাশের বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাই। মতাদর্শিক যে দ্বন্দ্ব তার বাইরে গিয়ে একটি মধ্যমপন্থী রাজনীতির আমরা কথা বলছি। পূর্বতন কারো কোনো রাজনৈতিক পরিচয় এখানে সেই রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতাকে তিনি যদি উপেক্ষা করে নতুন রাজনীতির সঙ্গে একাত্ম হতে চান তাহলে তার এখানে অংশগ্রহণে কোনো বাধা নেই। গুঞ্জন রয়েছে আগামী 23 ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে হাল ধরবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, আহ্বায়ক কমিটি গঠনের 1 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে কাউন্সিল। আহ্বায়ক পদটিতে যদি আমাদের নাহিদ ইসলাম ওই পদটিতে তার যে মন্ত্রীর যে পদ সেটি ছেড়ে আসার কথা রয়েছে, সেটি যখনই ছেড়ে আসবেন তখনই আমরা তাকে আহ্বায়ক পদটিতে আসার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটি আবেদন জানিয়েছি বলা যায়, এবং তিনি এখন পর্যন্ত মৌন সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। দল গঠনের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে জানান মুখপাত্র সামান্থা শারমিন। আহ্বায়ক কমিটি বা প্রেসিডেন্সিয়াল কমিটি এইগুলো হচ্ছে এক ধরনের, এটা অভ্যস্ত মানুষ, কিন্তু এটার মধ্যে দিয়ে যে ধরনের ক্ষমতার চর্চা হয় একটা সংগঠনে, সেই ধরনের ক্ষমতার চর্চা আমরা করতে চাচ্ছি না। বরঞ্চ আমরা এই পোস্টগুলোকে দায়িত্বের জায়গা থেকে দেখছি যে এটা ক্ষমতা না, বরঞ্চ দায়িত্ব অর্পণ করা। তাহলে দায়িত্ব অর্পণ করা এটা যদি এক বা 2 এরকম যদি কেউ প্রায়র হয়ে ওঠেন তাহলে তার কাছে কিন্তু ক্ষমতা কুক্ষিগত হয়ে যাবে। ছাত্রদল, শিবির, বাম নির্বিশেষে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী এবং ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সদস্য নতুন দলে অংশ নিতে পারবেন বলে জানান আসন্ন দলটির সম্ভাব্য নেতারা। এরকম অনেকেই থাকবে যারা এর পূর্বে হয়তো বিএনপির সাথে রাজনীতি করেছেন, হয়তো জামায়াতের সাথে রাজনীতি করেছেন, ছাত্রদল শিবিরের সাথে রাজনীতি করেছেন, এরকম অনেকেই থাকবে। আমাদের এই দরজাটা ওই যে মানুষগুলো, যেই মানুষগুলোর সাথে এরকম নেতিবাচক কোনো কাজে সম্পৃক্ততা নেই, তাদের জন্য সবসময় খোলা থাকবে। যেখানে ডান বামের যে মতাদর্শিক বাইনারিগুলো আছে সেগুলো প্রধান হয়ে উঠবে না, বরং বাংলাদেশের মানুষের যে স্বার্থের প্রশ্নটি আছে সেটাই এখানে মুখ্য হয়ে উঠবে। নতুন পার্টিতে তাই থাকবে যা অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো একটা সেট থেকে কোনো 3 জন মানুষ বা 5 জন মানুষ বা একটা রুমে বসে এটা ফিক্স করার ব্যাপার না। 10 বছরের মধ্যে নতুন এই রাজনৈতিক দল সরকারে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলেও চ্যালেঞ্জ করেন তারুণ্য নির্ভর দলটির সম্ভাব্য কাণ্ডারীরা। জানা যায় সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকছেন শীর্ষ পদে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও দলের সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটি। মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শহরের শিববাড়ি মোড়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। সংগঠনের মহানগরীর আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য আবুল হাশেম সহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল শিববাড়ি এলাকা থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত ও সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানান। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে জোর দাবি জানাই, আমাদের প্রিয় নেতা আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দেওয়া হোক এবং এই জনগণের ময়দানে আবার তাকে কাজ করার সুযোগ দেওয়া হোক। অভিজ্ঞ রাজনীতিবিদরা ব্যর্থ হলেও হাসিনাকে তরুণরা হটিয়েছে উল্লেখ করে তারা নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্টে গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আলাউদ্দিন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব 2025 এবং আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন 24-এর অভ্যুত্থানের শহীদ শাকিলের মা বিবি আয়েশা। ছেলের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েন তিনি।
যে তরুণরা শেখ হাসিনাকে মোকাবেলা করতে পেরেছে তাদেরকে উজ্জীবিত রাখতেই সারা দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করছে সরকার বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন, আমরা খুশি, এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম জানান, শেখ হাসিনার শাসন ছিল শেখ মুজিবের শাসনের রেপ্লিকা। যারা ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করবে এই সরকার। একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটার প্রাথমিক পদক্ষেপ অবশ্যই বিচার, অবশ্যই প্রতিষ্ঠানের সংস্কার, কিন্তু বৃহত্তর লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠান, সমাজ এবং ব্যক্তি সবগুলোর আমূল পরিবর্তন। বাংলাদেশে আয়নাগর শুধু শেখ হাসিনার আমলে নয়, শেখ মুজিবের আমলেও প্রতিষ্ঠা হয়েছিল বলেও অভিযোগ করেন উপদেষ্টা। উনি শুধু বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র অথবা এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানকে ধ্বংস করেননি, উনি বাংলাদেশের জনগণ, ব্যক্তি মানুষকে পর্যন্ত দূষিত করে রেখে গেছেন। পরে পিআইবি চত্বরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর নির্মিত ভিডিওগ্রাফি, আলোকচিত্র ও গ্রাফিতি পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। যশোরের জাফর হোসেনকে সাইপ্রাস নেয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। এখন শুধু প্রাণ নিয়ে দেশে ফিরতে চান জাফর। সে সঙ্গে মালয়েশিয়া প্রবাসী জাফরের ছোট ভাই বজরুর রহমান বৈধ কাগজপত্র না থাকায় খাটছেন জেল। সন্তানদের এই অবস্থায় দিশেহারা দরিদ্র মা বাবা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। দুই সন্তানের বাবা যশোরের চাচরা ইউনিয়নের জাফর হোসেন। স্বপ্ন ছিল সাইপ্রাস গিয়ে ঘুরাবেন ভাগ্যের চাকা। তাই ৮ লাখ টাকা ঋণ করে স্থানীয় দালাল মাহবুবুর রহমানের পরামর্শে ঢাকায় এসে সে টাকা তুলে দেন বনানী ৪ নম্বর রোডের ড্রিম হোম ট্রাভেলস নামক এজেন্সির হাতে। দেশ ত্যাগের পর সৌদি আরব, দুবাই হয়ে কয়েক হাত বদলের পর ২০ লাখ টাকায় জাফরকে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। চলে অমানবিক নির্যাতন। দুবাইতে নিয়ে গেছে, কোন জায়গাটা ওকে নিতে রাশিয়ায় পাঠাইছে। রাশিয়ায় যেয়ে আমার ছেলে প্রথম কিছু বললে না, শুধু একদিন একটু বললেন, মা আমি তো আর বাঁচবো না, আমি তোমাকে বুকে দিয়েছি, মনে হয় তোমাকে বুকে ফিরে যেতে পারবো না। তাকে মারধর করা হয়, তাকে খাদ্য দেওয়া হয় না। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। বর্তমানে পলাতক ড্রিম হোম ট্রাভেলসের মালিক এম আবুল হাসান। এদিকে স্থানীয় দালাল মাহবুবুর রহমানও সব অস্বীকার করছেন। অফিসে দেওয়ার পরে টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে কোন দিক গেছে না গেছে এটা আমি বিষয় জানি না। বড় সন্তানের দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটির আছে পাওনাদারদের চাপও। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী বজলুর রহমানের বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে খাটছেন জেল। তাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌনও বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে, সেখানে খুবই কষ্ট, প্লাস মারধরও করে। গেল 6 ফেব্রুয়ারি বিমানবন্দর এলাকা থেকে ড্রিম হোম ট্রাভেলস এজেন্সির সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে আটক করেছে সিআইডি। বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় 10 জনকে পাচারের কথা স্বীকারও করেছে সে। তাদের মধ্যে একজন নাটোরের হুমায়ুন কবির এরই মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ অবস্থায় শুধু সরকারি উদ্যোগী পাচার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারে বলছে বেসরকারি সংস্থা রাইটস। সরকারি প্রক্রিয়া ছাড়া আর যারা পাঠাইছে এরাই দায়ী। এখন এই ছেলেটার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য দায়ী তো যারা পাঠাইছে তারা। জাফরকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে অপহৃত 25 জন রাবার শ্রমিক মুক্তিপণের বিনিময়ে ছাড় পেয়েছে। তাদের থেকে 7.5 লাখ টাকা মুক্তিপণ নিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার বিভিন্ন রাবার বাগান থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। সেখান থেকে একজন কৌশলে পালিয়ে আসেন। বাকি 25 জনের মুক্তির জন্য
মুঠোফোনে বাগান মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। পরে 6টি রাবার বাগান মালিক মুক্তিপণের টাকা পরিশোধ করলে সোমবার রাত 12টার দিকে তাদের বাকখালীর আগা নামক স্থানে ছেড়ে দেওয়া হয়। পরে রাতভর হেঁটে মঙ্গলবার ভোরে 16 জন শ্রমিক রামুর ঈদগড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। অপর 9 জন শ্রমিক নিজ নিজ বাড়িতে ফেরেন বলে জানান লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।